জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে স্বপন কামিল্লাকে খুনের অভিযোগ, পিটিয়ে মারার অভিযোগ, যিনি বারবার বলেছেন তিনি রাজবংশী বলে তাকে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আগাম জামিনের আবেদন করেছিলেন, সেই জামিনের বিরোধিতা এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টে জানিয়ে দিল সারেন্ডার করতেই হবে, আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে। আর কি জানালো সুপ্রিম কোর্ট? তাহলে কি পুলিশ এবার তদন্তের স্বার্থে চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে? তারপরে কি তিনি জামিনের জন্য আবেদন করতে পারেন? কি জানালো সুপ্রিম কোর্ট জানবো। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। দেখো তনু, আজকে সর্বোচ্চ আদালতে বিচারপতি রাজেশ বিন্দেলের বেঞ্চে এই মামলার শুনানি ছিল, দীর্ঘ শুনানি হয় এবং সেখানে তারপরে বিচারপতিরা তারা স্পষ্ট করে দিয়েছেন যে প্রশান্ত বর্মন, বিডিও প্রশান্ত বর্মন, তাকে সারেন্ডার করতেই হবে এবং তাকে সারেন্ডার করতে বলা হয়েছে কনসার্ন কোর্টে, অর্থাৎ যে আদালতে মামলা চলছে এই মূল মামলাটি, সেখানে তাকে সারেন্ডার করতে হবে এবং তারপরে তিনি জামিনের আবেদন করতে পারবেন। এবার পুলিশের কোর্টে এখানে কিন্তু একটু বল রয়েছে, তার কারণ যখনই আদালতে তিনি আত্মসমর্পণ করবেন, সর্বোচ্চ আদালতের তরফ থেকে কিন্তু এই সুযোগ দেওয়া হয়েছে তদন্তকারীদের যে তারা যদি মনে করেন যে তাদের হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ চালাতে চান প্রশান্ত বর্মনকে, তাহলে তারা সেটা করতে পারবেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের হেফাজতে পুলিশের কাছে কিন্তু একটা সুযোগ রয়েছে যে তারা প্রশান্ত বর্মনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার। আজকে যখন বেশ দীর্ঘক্ষণের শুনানি হয়, প্রায় আধ ঘন্টার কাছাকাছি চলে এই শুনানি, এবং এই শুনানি যখন চলছে সেই সময় বেশ কিছু বিষয় উঠে আসে। একদিকে যখন আইনি প্রক্রিয়া এবং এই কিভাবে তার জামিন খারিজ করা হলো তার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়গুলোকে তুলে ধরেছিলেন তার এক আইনজীবী মুকুল রোহাতগি, অন্যদিকে তখনই রাজ্যের তরফ থেকে কিন্তু উল্লেখ করা হয়েছিল এবং একটা লুপহোলসের বিষয়টা উল্লেখ করা হয়েছিল যে তাকে বহুদিন পর্যন্ত, অর্থাৎ 24শে নভেম্বর তিনি বেল পান বা 26শে নভেম্বর তিনি অ্যান্টিসিপেটরি বেল পান এবং এই মাঝখানে 24 দিন তাকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু পরে যেটা জানানো হয় রাজ্যের তরফ থেকে যে তারা একেবারে যে তদন্তকারী অফিসাররা ছিলেন তারা গোটা বিষয়টি আটঘাট বেঁধে তারা যেতে চেয়েছিলেন। যদিও কোর্ট আজকে প্রশ্ন করে যে কেন একেবারে শুরুতেই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হয়নি, সেই জবাবে কিন্তু রাজ্যের আইনজীবী তিনি জানান যে প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার না করার পেছনে যদিও তাদের কাছে সিসিটিভি ছিল, কিন্তু এই প্রমাণটা ছিল না যে তিনি মারধর করছিলেন। 7 তারিখে তারা একজন কো-অ্যাকিউজকে তারা গ্রেপ্তার করেন এবং তার মোবাইল থেকে কিছু ফুটেজ তারা পান, যে ফুটেজ দেখে কিন্তু জানা যায় যে প্রশান্ত বর্মন তিনি এই মারধরের ইকুয়ালি সামিল ছিলেন এবং তারা এটাও বলেন যে প্রশান্ত বর্মন শুরু থেকেই দাবি করে আসছিলেন যে তিনি জলপাইগুড়িতে ছিলেন এবং জলপাইগুড়িতে তিনি তার কাজে যে তিনি ছিলেন সেই কাজে থাকার বেশ কিছু নথিও তিনি আদালতের কাছে পেশ করেছিলেন, কিন্তু পরে জানা যায় যে তিনি সন্ধ্যের বিমানে জলপাইগুড়ি ফিরেছেন। ফলে তার যে ক্লেম তিনি করেছিলেন সেটা মিথ্যে, সেটা আজকে কোর্টের কাছে কিন্তু একেবারে তুলে ধরেন। আরো বেশ কিছু নথি পুলিশের কাছে রয়েছে, বিধাননগর পুলিশের কাছে। বিধাননগর পুলিশ প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার পরে যখন জাল গুটিয়ে আনছিল সেই সময় আগাম জামিনের আবেদন এবং জামিন পেয়ে গিয়েছিলেন প্রশান্ত বর্মন। কিন্তু এখন তো আর প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারিতে কোনো বাধা থাকছে না, দিল্লি যাচ্ছে বিধাননগর পুলিশের টিম। এবার তাহলে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন গ্রেপ্তার হবেন। সুপ্রিম কোর্ট প্রশান্তকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। শুক্রবারই হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ, কারণ জানানো হয়েছে তদন্তকারী টিম চাইলে তাদের হেফাজতে নিতে পারে প্রশান্ত বর্মনকে, কোনো বাধা থাকছে না। তার মানে প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারিতেও আর কোনো বাধা থাকছে না। ভিডিওকে হেফাজতে নিতে মরিয়া পুলিশ, শুক্রবারই হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। প্রশান্ত বর্মন ভিডিও, যে ভিডিও বডিগার্ড নিয়ে ঘুরতেন, যে ভিডিও বিরুদ্ধে অভিযোগ তিনি জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে কলকাতা এসে নিউ টাউনে এসে এক সোনার ব্যবসায়ীকে পিটিয়ে মেরে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছেন। তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি রাজবংশী বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এর সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত নন। তাকে যারা দেখেছেন, ওই এলাকার মানুষ যারা চেনেন, তারা কি বলেছেন? দিনের পর দিন তারা প্রশান্ত বর্মনকে ভয় পান বলেছেন। প্রভাবশালী প্রশান্ত বর্মন, আজ যখন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারে কোনো বাধা থাকছে না বিধাননগর পুলিশের, যখন জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তের স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নিতে পারবে, জলপাইগুড়ি কি বলছে?
ব্যাকগ্রাউন্ডটা একটু জানবো প্রশান্ত বর্মনের। কে এই প্রশান্ত বর্মন? শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, দেখো, প্রশান্ত বর্মন নিজেকে কিন্তু প্রথম থেকেই কিন্তু নিজেকে দাবাং অফিসার বলে দাবি করে আসছিলেন এবং তিনি বারবার তার কাজকর্মেও প্রমাণ করছিলেন তিনি একজন দাপুটে অফিসার, এবং সেই দাপট দেখাতে গিয়ে কিন্তু একাধিকবার তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন, এমন কিছু কাজ করেছেন তাতে মানুষ অসন্তুষ্টই হয়েছে তার উপরে, এবং তার এই ইমেজের কারণে কিন্তু মানুষ তাকে ভয় পেতেন। এবং যেটা আমরা রাজগঞ্জেও দেখেছি যে কালচিনি থেকে তিনি যখন ট্রান্সফার হয়ে যখন তার নির্দেশ এলো নাগরাকাটার ভিডিও, কিন্তু তার পছন্দ হয়নি নাগরাকাটা, সেই কারণে তিনি পছন্দের জায়গা রাজগঞ্জ বেছে নিয়েছিলেন। এবং রাজগঞ্জে আসার পর তিনি তার ঘনিষ্ঠ মহল অর্থাৎ তার যে নিজস্ব চামুরচি এলাকার যে সকল ঘনিষ্ঠদের সাথে তিনি মিশতেন তাদেরকেই কিন্তু এখানে নিয়ে এসেছিলেন, এবং রাজগঞ্জে নিজস্ব একটা ঠিকাদারি ইউনিট চালু করেছিলেন বলে স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারাই কিন্তু দাবি করছেন। এবং একাধিক জায়গায় কিন্তু তিনি দেখা যাচ্ছে যে তার ঘনিষ্ঠরা কাজ পেয়ে গেছিল, কাজ না করে সেই টাকা আত্মসাৎ করেছে, এমনটাও অভিযোগ কিন্তু একাধিকবার সামনে এসেছে, প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে। কিন্তু তিনি এতটাই দাপটে এবং প্রভাবশালীও বলা হয় যে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি এই অর্থে যে যখন নভেম্বর মাসে স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযোগ সামনে আসলো, তার বিরুদ্ধে একাধিক প্রমাণ সামনে আনলো পুলিশ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন, এবং সেই দাবির যুক্তিকতা দেখাতে গিয়ে তিনি বিভিন্ন জিনিসকে কিন্তু সামনে আনছেন। তিনি বলছেন তিনি প্রভাবশালী নন, তিনি একজন রাফ অ্যান্ড টাফ অফিসার, তার ইমেজ ভাঙার জন্যই তাকে এরকম ভাবে চক্রান্ত করা হচ্ছে, তিনি রাজবংশী বলে তাকে চক্রান্ত করা হচ্ছে। কিন্তু যখন তথ্য প্রমাণ সহ একের পর এক জিনিস সামনে আসলো তখন কিন্তু দেখা যাচ্ছে তিনি আদালতে আবেদন করলেন, এবং আদালত প্রথমবার কিন্তু তার জামিন দিয়ে দিলেও কিন্তু সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং তারপর যখন তার জামিন নামঞ্জুর হলো তারপর থেকে কিন্তু যেটা দেখা গেল তিনি কিন্তু রাজগঞ্জ ব্লক অফিস থেকে একেবারে বলা যেতে পারে এই পর্যন্ত কিন্তু তিনি কার্যত উধাও হয়ে গিয়েছেন, তিনি কোথায় আছেন কি করছেন কিছুই জানা নেই। কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে, কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এমনটা হতো, এমন অভিযোগ উঠতো, তাহলে হয়তো সে এতদিন গ্রেপ্তার হতো, তার হয়তো কোনো রকম ভাবে জামিন নামঞ্জুর হওয়ার পর পুলিশ কোনো পদক্ষেপ করতেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছিল না। সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করালো, আজকে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল তখনও কিন্তু মানুষ কিন্তু বলছেন যে এবার হয়তো পুলিশ পদক্ষেপ করবে, কিন্তু পদক্ষেপ করবে কিনা এই নিয়েও কিন্তু মানুষ দোলাচলের মধ্যে আছেন। তারা কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, কারণ সেই প্রভাবশালী ইমেজ, সেই প্রভাব কিন্তু এখনো কাজ করছে রাজগঞ্জের মানুষের মধ্যে। কিছুটা কমবে যদি তদন্তকারী টিম যদি বিধাননগর পুলিশ তদন্তের স্বার্থে গ্রেপ্তার করে। রাজ্য সরকারের কি ভূমিকা ছিল এই পুরো ঘটনায় একবার জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, শুরুতেই বারাসত ডিস্ট্রিক্ট আদালতে এই প্রশান্ত বর্মন তিনি আগাম জামিনকে আবেদন করেন। সেখানে একটা পদ্ধতিগত ত্রুটি সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণঙ্কর ঘোষের যিনি পর্যবেক্ষণ তুমি সেখানে সামনে রাখুন, তাহলে বোঝা যায় যে বিচারক তিনি বিচার করেছিলেন তিনি তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেন, অর্থাৎ তার সামনে কেস ডায়েরি, তার সামনে নথি, কিন্তু সেটাকে একবার খতিয়ে দেখা, চোখ বোলানো, এই কাজটুকু করেননি। সেই জন্য ডিস্ট্রিক্ট আদালতের ওই নির্দেশের তীব্র সমালোচনা করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং কলকাতা হাইকোর্টে সরাসরি অর্থাৎ যেই আগাম জামিন পেয়ে গেল তারপর কোনো রকম সময় নষ্ট না করে রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টের যিনি সিপি পাবলিক প্রসিকিউটর অর্থাৎ মূল যিনি সরকারি কৌঁসুলি, তিনি ওই নির্দেশ খারিজ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার কোর্ট আনকোর্ট একটি মন্তব্য, এই মামলা দুটো বিষয় জড়িয়ে রয়েছে, এক সরাসরি একটা খুনের ঘটনা, আর দুই এই খুনটা হয়েছে একটা সোনা লুটের মতো ঘটনা, তার একটা আফটার এফেক্ট। কাজে এই দুটো মিলিয়ে তিনি বলেন এই মামলার জল অনেক দূর গড়াবেন, কিন্তু তিনি এই মামলা নিষ্পত্তি করবেন। তিনি আগাম জামিনের নির্দেশ খারিজ করলেন এবং 72 ঘন্টা সময় দিলেন। তার মধ্যে যেহেতু আগাম জামিন হওয়ার পর সেই আগাম জামিনটা সারেন্ডার করে বেলের মধ্যে দিয়ে সেটা কনফার্ম হয়েছে, তাই 72 ঘন্টার মধ্যে ওই বিধাননগর আদালতে সারেন্ডার করার নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণঙ্কর ঘোষ। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল প্রশান্ত বর্মন ভিডিও। এক্ষেত্রে রাজ্য সরকার প্রথম দিনকে একটা পদ্ধতিগত ত্রুটি বারাসত আদালতে বাদ দিলে প্রত্যেকবার সচেষ্ট দেখেছে, কারণ একজন সিটিং ভিডিও তিনি যদি এই ধরনের লুট এবং খুনের মতো ঘটনায় মূল অভিযুক্ত হয়ে যান, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যদি তৎপরতার অভাব থাকে, রাজ্য সরকার যদি এই বিষয়টা তাদের তদন্তে যে আউটকামগুলো উঠে আসছে সেগুলোকে জানার পরও মুখ চুপ করে বসে থাকে, তাহলে কোথাও একটা মানুষের মনে সুবিচার নিয়ে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়। তাই রাজ্য সরকারের তরফে কোনো রকম সময় নষ্ট না করেই এই আগাম জামিন খারিজ করা হয়। সুপ্রিম কোর্টে যাওয়ার পর বারবার নিজের
ঠিকানা বদল করে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, পালিয়ে বেড়াচ্ছিলেন। আদতে সুপ্রিম কোর্টে কী হয় সেটা দেখার চেষ্টা করছিলেন এই দাবাং ভিডিও। আজকে সুপ্রিম কোর্টে যে নির্দেশটা মৈত্রী বলল, আমার কলিগ, এতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, কার্যত কলকাতা হাইকোর্টের তার আগাম জামিনের যে নির্দেশ খারিজ করা হয়েছে সেই নির্দেশটায় কোনো রকম হস্তক্ষেপই করেনি। কার্যত সরাসরি হস্তক্ষেপ করতে যা বোঝায় তা করা হয়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ সেটা সারেন্ডার করার নির্দেশ ছিল 3 দিনের মধ্যে। এক্ষেত্রে দেখো শুক্রবারের মধ্যে সারেন্ডার করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যদি এক্ষেত্রে পুলিশ অর্থাৎ বিধাননগর পুলিশ যদি চায় তাকে রিমান্ডে নিতে পারে। অর্থাৎ পুলিশের হাতটা আরও খুলে দিল। এবং এখন দেখার, যেহেতু সুপ্রিম কোর্টের এই সুপ্রিম পর্যবেক্ষণের পর কবে সারেন্ডার করে, কারণ এই মুহূর্তে আত্মসমর্পণ করে পুলিশের মুখাপেক্ষী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই নিজের গ্রেপ্তারি বাঁচানোর। এখন বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করতে না চাইলে আলাদা বিষয়, কিন্তু তিনি গ্রেপ্তার হওয়া এই মুহূর্তে সময়ের অপেক্ষা, কারণ সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাজেই এ রাজ্যের একজন সিটিং বিডিও সোনা লুট এবং ওই স্বর্ণ ব্যবসায়ী খুনে যেভাবে 164 অর্থাৎ গোপন জবান, যে পুরনো নিয়মে যেটা আমরা বলি পুলিশের গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দি এবং ওই যে জায়গায় দোকান ছিল সেখান থেকে বেঙ্গল কেমিক্যাল, বাইপাস, পিএনবি মোড়, সল্টলেক পিএনবি মোড় এবং সেখান থেকে যাত্রাগাছি পর্যন্ত যাওয়া প্রত্যেকটা পয়েন্টের সিসিটিভি ফুটেজ সেটাকে করোবরেট করে যিনি আই উইটনেস রয়েছেন তার সাক্ষ্য কিন্তু পুরোপুরি ম্যাচ করছে। কাজেই বডিটাকে ফেলা পর্যন্ত, খুন করা থেকে তাকে কিডন্যাপ করায় স্বর্ণ ব্যবসায়ীকে, পুরোটা যেখানে ম্যাচ করছে এবং একাধিক সাক্ষ্য রয়েছে যেখানে সরাসরি বলা হচ্ছে এই ভিডিওর ইনস্ট্রাকশনই তারা এই কাজ করেছে। কাজেই মূল অভিযুক্ত যেটা হাইকোর্টের কথা, এই ক্ষেত্রে যদি এই ভিডিও তার প্রভাবকে কাজে লাগিয়ে সে যদি বেঁচে যায়, অর্থাৎ সে থাকবে জেলের বাইরে, আর যারা তার ইনস্ট্রাকশন, তার ডিজাইন ফলো করে গ্রেপ্তারের মদত দিল বা ওই কনস্পিরেসি থাকলো তারা থাকবে জেলের ভিতরে। এটা হয় না, এটা কার্যত আইনের সঙ্গে, আইনের চোখে মানুষের দুরকম ধারণা তৈরি হবে। কাজেই শুক্রবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে আত্মসমর্পণ, তার গ্রেপ্তারি এই মুহূর্তে বিধাননগর পুলিশের তৎপরতার কথা যেভাবে অনুপ বলল আমাদের আরেক প্রতিনিধি, তাতে এই মুহূর্তে শুধুমাত্র সময়ের অপেক্ষা তার গ্রেপ্তারি। ধন্যবাদ।